ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন এলেন, ওনার সম্পর্কে তো আমাদের স্বপ্ন ছিল যে উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জো বাইডেন বলেন, এই মুহূর্তে পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক রয়েছেন উনি সুযোগ পাননি, কিন্তু সুযোগ পেলে উনি হয়তো পৃথিবীর এখন যারা এই মুহূর্তে জীবিত রাষ্ট্রনায়ক আছেন সবার চেয়ে ভালো করবেন। এইরকমই ছিল আমাদের আবেগ এবং অনুভূতি। শেখ হাসিনার জামানাতে আমাদের স্বপ্ন ছিল, কি স্বপ্ন ছিল? এই মহিলা চলে যাবে এক সময়। কীভাবে যাবে? হয়তো মরে যাবে, হয়তো গজব পড়বে, হয়তো ঠাডা পড়বে, হয়তো আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দেবে, নানা রকম। আমরা মানে যখন ব্যর্থ হয়েছি আমরা তাকে নিয়ে নানা রকম মিথ অ্যান্ড ম্যাথোলজি তৈরি করেছি। আর তারপরে আমাদের স্বপ্ন ছিল কি, যে উনি চলে যাওয়ার পরে এই বাংলাদেশে একটা স্বর্ণালী সময় আসবে। যারা আসবে তারা অপকর্ম করবে না, ঘুষ দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, গুম করবে না, খুন করবে না। আমাদের যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, সাংবাদিকতা ভালো চলবে। যার যার অবস্থান থেকে আমরা যে স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নটা আমাদের কয়েক গুণ হয়ে গেল এই বিপ্লবের পর। আমাদের যে নর্মাল স্বপ্নটা বিপ্লবের পর হয়ে গেল এই কারণে যে যারা এই বিপ্লব করেছিল জুলাই আগস্টে মাত্র ৩৬ দিন, আমরা এই ৩৬ দিনে কিছু যারা তরুণ বিপ্লবী তাদেরকে প্রচণ্ড ভালোবেসেছিলাম। আমাদের এখানে যেমন বিএনপি রাজনীতি করছে, অন্যান্য রাজনৈতিক দল করছে, জামাত করছে, তারা সেই ২০০৯ সন থেকে আন্দোলন করছে, আরও দীর্ঘ সময় ধরে। বিএনপিতে ধরুন ২০০৬ থেকে আন্দোলন করছে, কষ্ট করছে। তাদের প্রতি আমাদের আবেগ ছিল, অনুভূতি ছিল। কিন্তু এই ৩৬ দিনে আমরা তাদেরকে যেভাবে ভালোবেসেছি, ওমন ভালোবাসা আমি আমার স্বাধীনতার পরে সবই আমার মনে আছে। কিন্তু আমি কখনো এরকম ভালোবাসায় কাউকে বাসি না। আমার কাছে মনে হয়েছে এদের জন্য আমি জীবন দিয়ে দিই। অনেক লোক আছে যারা তাদের নিজেদের ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, একদম স্কুল কলেজ পড়ুয়া মেয়েদেরকে নিয়ে রাস্তায় নেমে গেছে। এবং আমি আসিফ আফগারকে দেখলাম যে সে তার ছেলেকে নিয়ে গেছে সেখানে, এবং সে জোর করে সে বলে যে নাও মেরে ফেলো একে, আমি তবুও চাই যে এই বিপ্লবের বিজয় হোক। তো এভাবে সমাজের প্রতিটি শ্রেণী, রিকশাওয়ালা, সাংবাদিক, সাহিত্যিক, কোনো মানুষ ঘরে থাকেনি। আমার কাছে মনে হচ্ছে যে জুলাইয়ের ২৫ তারিখের পরে কোনো মানুষ ঘরে থাকেনি, সুযোগ পেলে সে বাইরে বের হয়ে গেছে। তো এই যে ৩৬ দিনের মধ্যে আমরা হয়তো দেখা গেল যে এখন ফ্রন্ট লাইনে যারা আছে তাদের মধ্যে ১০-১২ জনকে হয়তো আমরা চিনি, আর বাকি জনদের কাউকে আমরা চিনি না। কিন্তু ইন জেনারেল আমরা যখনই দেখেছি ছাত্র, তখন আমরা তাদেরকে নিরাপদ মনে করেছি, আমরা তাদেরকে ভালোবাসতে চেয়েছি, তাদেরকে বাসায় আশ্রয় দিতে চেয়েছি। তো এই ভালোবাসার কারণে যখন বিজয়টা এলো, তখন আমাদের স্বপ্ন আরও বড় হয়ে গেল, বিশাল স্বপ্ন হয়ে গেল। এরপর আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা হলো, আমরা যাদেরকে পেলাম এরা তো আসলে বেসিক্যালি আমাদের স্বপ্নের পুরুষ। যারা সেখানে এলেন তারা দীর্ঘদিন ধরে আমাদেরকে স্বপ্ন কথা শুনিয়েছেন। যত ভালো ভালো কথা, যত গীতিনাট্য, যত ভালো কিছু সব এই উপদেষ্টাদের মধ্যে তারা লিখেছেন, তারা বলেছেন। আমরা তাদেরকে একেবারে কি বলবো যে ওই আরব্য রজনীর মহানায়ক হিসেবে আমরা তাদেরকে মনে করেছি। আর তাদের সবার উপরে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যখন এলেন, ওনার সম্পর্কে তো আমাদের স্বপ্ন ছিল যে উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জো বাইডেন বলেন, এই মুহূর্তে পৃথিবীতে যত রাষ্ট্রনায়ক রয়েছেন উনি সুযোগ পাননি, কিন্তু সুযোগ পেলে উনি হয়তো পৃথিবীর এখন যারা এই মুহূর্তে জীবিত রাষ্ট্রনায়ক আছেন সবার চেয়ে ভালো করবেন। এইরকমই ছিল আমাদের আবেগ এবং অনুভূতি। কিন্তু যখন ১ মাস গেল, আমরা ধৈর্য ধারণ করলাম, ২ মাস গেল, আমরা আহত হলাম, ৩ মাস গেল, আমরা বিক্ষুব্ধ হলাম, ৪ মাস গেল, আমরা ভাবতে পারলাম না যে এরপরে কী হচ্ছে, কেন এরকম হচ্ছে, আমাদের এত ভালো ভালো মানুষগুলো কেন আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছে না, কেন মব হচ্ছে, কেন সমাজে আমাদের নিশ্চিত যে নিরাপত্তাটুকু ছিল, যে স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, সব জিনিসগুলো একটা অপরটার সঙ্গে মানে যাকে বলে প্যাচ লেগে যাচ্ছে। এরপরে যেটা হলো যে মানুষের পেটে হাত পড়লো যে আপনি যাই বলেন, বিপ্লব বলেন, যা কিছু বলেন, সব কিছু মানুষ সহ্য করতে পারে যদি কারো পেটে ভাত থাকে আর পরনে কাপড় থাকে। রাতারাতি আগামী দেখা গেল যে জুলাই আগস্ট বিপ্লবের পরে সেপ্টেম্বর অক্টোবর মাসে বাংলাদেশে বড় বড় অনেকগুলো শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেল, হোক সেটা আওয়ামী লীগের, কিন্তু তার মাধ্যমে একেবারে স্রেফ যারা কর্পোরেট বেনিফিট পেত, অর্থাৎ বেতন ছিল, বোনাস ছিল, ভাতা ছিল, তারপর সে তাদের প্রভিডেন্ট ফান্ড ছিল, এরকম অন্তত ৫ লাখ লোক বেকার হয়ে গেল। এবং সেই বেকারত্বের সঙ্গে সঙ্গে ২ লাখ কোটি টাকার যে ব্যাংক ঋণ, এটা নতুন করে খেলাফি হয়ে গেল ওই দিন ২০২৪ সনের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে। এরপরে শুরু হলো মোড়ক, রীতিমতো মাঝারি
এবং ছোট আকৃতির যে শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এবং প্রচুর মাইগ্রেশন হলো। মানে এত মাইগ্রেশন আমাদের দেশে কখনো হয়নি। শহর থেকে যারা চাকরি হারালো তারা গ্রামে চলে গেল, আর গ্রাম থেকে যে সমস্ত মানুষ দাপট দেখাতে গত 15 বছর ধরে, এবং যারা জিডিপি এবং ইকোনমির একটা অংশ তারা করতো, মানে সেটা কেউ রাজনৈতিক মাস্তানি বলেন, টাউটারি বলেন, বাটপারি বলেন, চাঁদাবাজি বলেন, যা কিছু করতো না কেন, তারা ওই এলাকার ইকোনমিটা তারা নিয়ন্ত্রণ করতো। এই মানুষগুলো সব বাস্তুচ্যুত হয়ে ঢাকা শহরে চলে এলো, বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লো। তো যারা ঢাকাতে এলো গ্রাম অঞ্চল থেকে, তারা ইকোনমিটা, তাদের এলাকার যে ইকোনমিটা, এটা ডিস্ট্রয় করে এলো। আর ঢাকা থেকে যারা গ্রামে গেল, তারা ঢাকার ইকোনমিটা শেষ করে গিয়ে গ্রামে গিয়ে ওই গ্রামীণ যে ইকোনমি, সেই ইকোনমির একটা নতুন চাপ তৈরি করলো। এখন ওই চাপটা প্রবল আকার ধারণ করলো 2025 সনের এপ্রিল মাসে, এবং সেই এপ্রিল মাসে যে ধারণ করার ফলে কি হলো দেখেন, বিশ্বব্যাংক এই এপ্রিলের পরে আমাদেরকে বলছে যে এই প্রথম আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আর কখনো, এমনকি 73-74 সনের দুর্ঘটনা ঘটেনি, তারা বাংলাদেশকে ইন অল রেসপেক্ট রেড জোনে রেখেছে, সবুজ জোনেও না বা হলুদ জোনেও না। অর্থাৎ বাংলাদেশের বিনিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এখন বিশ্বব্যাংকের দৃষ্টিতে রেড জোন। ফলে এখানে নতুন বিনিয়োগ আমাদের দেশি বা বিদেশি, মানে যাদের একটু বিবেক বুদ্ধি আছে, তারা শেষ সম্বলটুকু বাসায় বসে বসে খাবে, কিন্তু নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার সুযোগ পাচ্ছে না। ফলে হতাশা কেন আসবে না?